দীর্ঘ 5 বছর পর প্রাক্তন স্বামীর ফোন পেয়ে সোনিয়া স্তব্ধ হয়ে বসে আছে। কোন কথা আগে বলবে বুঝতে পারছে না। বাইরে তখন কালবৈশাখীর মরণ কামড়। জানালার কাছে আছড়ে পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন সোনিয়ার বুকের ভেতর চলতে থাকা কান্নারই এক একটা শব্দরূপ। বিছানার উপর উপুর হয়ে শুয়ে থাকা সোনিয়া যখন তীব্র রাগে আর ঘুমের ঘরে ফোনটা কানে নিয়ে চিৎকার করে উঠেছিল, তখন ও জানতো না ওপাশের অন্ধকার থেকে ঠিক কি রকম একটা সুনামি ধেয়ে আসছে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো, সোনিয়া, আমি তাসফিন। স্থির, গম্ভীর অথচ চেনা সেই কণ্ঠস্বরটা তরঙ্গের মতো কানের ভেতর দিয়ে সোনিয়ার মগজে গিয়ে যখন আঘাত করলো, ঘরের ভেতরের সমস্ত বাতাস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। সোনিয়ার মুখে হা করা চিৎকারটা মাঝপথে আটকে গেল। ওর মনে হলো চারপাশের দেয়ালগুলো তীব্র বেগে ঘুরছে। 5 বছর, দীর্ঘ 1825টা দিন এই একটা কণ্ঠস্বর ও নিজের অবচেতনে খুঁজে বেরিয়েছে। ঘুমের শেষ আবেশটুকু কর্পূরের মতো উড়ে গেল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা কামারের নোহাইয়ের মতো পিটতে লাগলো। সোনিয়া অন্ধকার ঘরের মাঝে সোজা হয়ে বসলো। চোখ দুটো তীব্র অপমানে আর ক্ষোভে আবার ভিজে উঠতে চাইলো, কিন্তু ও 2 ঠোঁট শক্ত করে চেপে সেই দুর্বলতাকে আটকে দিল। কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত পাথর এনে জমা করে ও বলল, বিচ্ছেদের 5 বছর পর নিজের প্রাক্তন স্ত্রীর সাথে এভাবে ফোনে কথা বলতে আপনার রুচিতে বাজছে না ইফতেখার তাসফিন? ওপাশ থেকে একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ার শব্দ পাওয়া গেল। তারপর তাসফিন খুব শান্ত অথচ নীরের গলায় উত্তর দিল, না, বাজছে না। কারণ কিছু কিছু মানুষের উপর রুচি সমাজ বা নিয়মের চেয়ে অধিকারের যেটা অনেক বেশি কাজ করে সোনিয়া, অন্তত আমার ক্ষেত্রে করে। সোনিয়া একটা তাচ্ছিলের হাসি আসলো। সেই হাসিতে জলপাইয়ের মতো টক আর তিতা মেশানো এক তীব্র বিষাদ ছিল। ও বলল, অধিকার? বাহ, কোন অধিকারের কথা বলছেন আপনি? মাঝরাতে নিজের হবু বউয়ের ফুফাতো বড় বোনকে ফোন দেওয়ার মানেটা ঠিক কি সেটা একটু বুঝিয়ে বলবেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? হবু বউয়ের ফুফাতো বোন? তাসফিনের গলার স্বর এবার খানিকটা ধারালো শোনালো। সে বলল, সম্পর্কটার সমীকরণ তুমি এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছো দেখছি সোনিয়া। সম্পর্কের এই নতুন প্রলেপ দিয়ে তুমি নিজেকে আড়াল করতে পারবে না। সোনিয়া বালিশটা এক হাত দিয়ে শক্ত করে খামচে ধরলো আর বলল, দয়া করে নিজের এই প্যাথোলজিক্যাল নাটকটা এবার বন্ধ করবেন। দুপুরে ওই ড্রয়িং রুমের পাশে ছোট ঘরটায় যখন আমাকে আপনি বলে প্রাইভেসির দোহাই দিয়ে বের করে দিচ্ছিলেন, তখন কোথায় ছিল এই সস্তা অধিকারের বুলি? তখন তো খুব সুন্দর করে পর করে দিলেন। এখন মাঝরাতে ফোন করে কি প্রমাণ করতে চান আপনি? তাসফিন খানিকটা চুপ করে রইল। ফোনের ওপারে বৃষ্টির শব্দের সাথে তার হালকা ঘাড় নাড়ার একটি কাল্পনিক অনুভূতি যেন সোনিয়া টের পাচ্ছিল। তাসফিন বলল, দুপুরের পরিস্থিতিটা কেমন ছিল তুমি খুব ভালো করেই জানো। অতগুলো মানুষের সামনে হঠাৎ তোমাকে ওই ক্লান্ত ফ্যাকাশে চেহারায় দেখে আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম সোনিয়া। আমি জাস্ট পারছিলাম না সবার সামনে ওই রুহির মুখোমুখি বসে স্বাভাবিক থাকার ভান করতে। আমার ঠোঁট কাঁপছিল। তোমাকে ওই ঘর থেকে বের না করে দিলে আমি নিজেই হয়তো সবার সামনে ভেঙে পড়তাম। সোনিয়ার গলা এবার কাঁপতে শুরু করলো। সে বলল, ভান তো আপনি ভালোই করতে পারেন তাসফিন। তার রুহিকে যে বিয়ে করছেন, এটা কি আমার উপর কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি আমার মামা মামির সাথে আপনার আগে থেকেই কোনো গোপন যোগাযোগ ছিল? আমাকে ছোট করার জন্য এত বড় একটা চাল চাললেন আপনি? তাসফিনের গলায় এবার তীব্র একটা আঘাত পাওয়ার সুর ফুটে উঠল, যেন সোনিয়ার কথাগুলো তার বুকে গিয়ে সরাসরি বিঁধেছে। সে বলল, প্রতিশোধ? তুমি কি আসলে মনে করো আমি এতটা নিচে নামতে পারি সোনিয়া? আমি বিন্দুমাত্র জানতাম না যে রুহি তোমার মামাতো বোন। বিয়ের প্রস্তাবটা যখন পারিবারিকভাবে আসে, মা যখন খুব জোর দিচ্ছিল, আমি শুধু একটা কথাই জানতাম, আমি আর এই একাকিত্ব সহ্য করতে পারছি না। 5টা বছরে এমন একটা দিন যায়নি যে আমি তোমার কথা ভাবিনি। কিন্তু আজ দুপুরে ওই বাড়িতে পা দিয়ে যখন তোমাকে দেখলাম, আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সোনিয়া এবার প্রায় ফুঁসিয়ে উঠে বলল, মিথ্যা বলবেন না। আপনি সবসময় নিজের সুবিধা মতো গুটি চালেন। আজ রাতে রেস্টুরেন্টের বাইরে যখন দেয়ালে পিঠ থেকে সিগারেট খাচ্ছিলেন, তখন তো খুব শান্ত দেখাচ্ছিল আপনাকে। যে মানুষ সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, সে এখন মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে ধোঁয়া উড়াচ্ছে। নিজের জীবনটাকে তো বেশ ভালোই রঙে বদলে নিয়েছেন। তাসফিন এবার একটু ম্লান যন্ত্রণাদায়ক হাসলো। ওপাশ থেকে লাইটারের একটা হালকা ক্লিক শব্দ পাওয়া গেল। হয়তো সে আবারও একটি নিকোটিনের শলাকা জ্বালিয়েছে। সে বলল, সিগারেটটা আমি কার জন্য খাই, কেন খাই, সেটা যদি তুমি এক ফোঁটাও বুঝতে সোনিয়া, তবে আজ এই মাঝরাতে আমার রুচি বা চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না। 5টা বছর ধরে ভেতরে যে বিষটা জমিয়ে রেখেছি, সেটা উড়ানোর জন্যই এই ধোঁয়ার আশ্রয় নিতে হয়। আমার এই বদলে যাওয়াটা কোনো আনন্দের নয়, এটা এক ধরনের বেঁচে থাকার লড়াই। ওপাশে একটা দীর্ঘ ভারী নীরবতা নেমে এলো। সোনিয়া বিছানার চাদরটা মুঠো করে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তাসফিনের গলার সেই চেনা আকুতি আর ভেতরের তীব্র কষ্টটা ওর চেনা দেয়ালগুলোকে এক নিমিষে যেন ভেঙে চুরমার করে দিল। খানিকটা সময় পর তাসফিন আবার কথা বলল। এবার তার গলায় আগের সেই কঠোরতা বা জেদ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আর সাধারণ কৌতূহল, যেন তারা এক পুরনো বিকেলে মুখোমুখি বসে গল্প করছে। সে জিজ্ঞেস করলো, কেমন আছো সোনিয়া? এই 5টা বছর নিজেকে এভাবে সবার থেকে আড়াল করে রেখে কেমন কাটলো তোমার? সোনিয়া একটা শুকনো ঢোক গিলল। চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বিছানায়। ও ভাঙা গলায় উত্তর দিল, যেমন থাকার কথা ছিল তেমনই আছি, বেঁচে আছি, চাকরি করছি, এটাই তো অনেক। তাসফিনের গলার স্বর এবার আরো নরম শোনালো। সে বলল,
এখনো কি আগের মতোই রাত জেগে ডায়েরি লেখো নাকি সেই অভ্যাসটাও বাদ দিয়েছো? সোনিয়া বলল, না, এখন আর ডায়েরি লেখার মতো ফালতু সময় নেই আমার। বেসরকারি একটা কোম্পানিতে গত 3 বছর ধরে চাকরি করছি। নিজের উপার্জনে মিরপুরের একটা ছোট ফ্ল্যাটে সুমিকে নিয়ে থাকি, দিন কেটে যায়। সোনিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল, যেন ওর নিজের বর্তমানের ব্যস্ততা দেখিয়ে তাসফিনকে বোঝাতে চায় ও এখন অনেক স্বাধীন এবং তাকে ছাড়া ওর জীবন চমৎকার চলে। তাসফিন এবার ম্লান হাসলো, যা ফোনের উপাস থেকে স্পষ্ট বোঝা গেল। ও বলল, চাকরি করো, কর্পোরেট লাইফ। যে মেয়েটা সামান্য রোদের মধ্যে বের হলে মাথা ঘুরে পড়ে যেত, সে এখন মিরপুরে জ্যাম ঠেলে প্রতিদিন অফিসে যায়। নিজের এই হাল কেন করেছো সোনিয়া? আজ রেস্তোরাঁর বাইরে যখন তোমার সাথে ধাক্কা লাগলো, তোমার মুখের ওই রুক্ষ ভাষা আর এই ক্লান্ত রূপটা দেখে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। সোনিয়া বলল, আমার রূপ বা আমার ভাষা নিয়ে আপনাকে ভাবতে হবে না তাসফিন সাহেব। আপনি বরং আগামী 2 মাস পরের বিয়ের কথা ভাবুন। রুহি খুব স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে, ওর রঙিন ডায়েরির রাজপুত্র আপনি। সোনিয়ার প্রতিটি কথা যেন তপ্ত শেলের মতো তাসফিনের বুকে গিয়ে বিঁধল। তাসফিন বলল, তুমি কি আসলেই চাও আমি রুহিকে বিয়ে করি? তাসফিনের গলায় এবার এক চূড়ান্ত এবং গভীর প্রশ্ন ঝুলে রইল। সোনিয়া আর কোনো উত্তর দিতে পারল না। ওপাশ থেকে তাসফিনের ভারী শ্বাসের শব্দ আসছিল। বাইরে তখনও কালবৈশাখী ঝড় আর বৃষ্টি সমান তালে চলছে, ঠিক যেমন সোনিয়ার মনের ভেতরে এক চরম ভাঙা গড়ার ঝড় বয়ে যাচ্ছে। বহু কষ্টে মুখ আউড়িয়ে বলল, আপনার অবশ্যই বিয়ে করা উচিত। এক জায়গায় তো আর জীবন থেমে থাকে না। তাসফিন কি বলবে খুঁজে পাচ্ছে না। এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। কথা বলতে বলতে ঘেমে গেছে, হাত পা প্রচন্ড রকমের কাঁপছে। কেন এমন হয় বুঝতে পারছে না। দীর্ঘ একটা শ্বাস ফেলে চোখ বন্ধ করে বলল, তুমি কেন বিয়ে করনি? সোনিয়া বলল, আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এবার তাসফিন বলল, আমার জন্য অপেক্ষা করতেছো? সোনিয়া শত কষ্টের মাঝেও যেন হেসে উঠল। সেই হাসিটা ফোনের ওপাশে থাকা তাসফিন স্পষ্ট শুনতে পারল। নিজেকে সংযোগ করে বলল, হাসলে তোমায় মারাত্মক রকম সুন্দর লাগে, প্রতিদিন হাসতে পারো না? কথাটা শোনার সাথে সাথে সোনিয়ার হাসি উড়ে গেল। তৎক্ষণাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ করে হৃৎপিণ্ডের গতিটা কি বেড়ে গেছে। সোনিয়ার কেমন জানি অস্বস্তি হচ্ছে। সে বলল, কল রাখুন মিস্টার ইফতেখার ডাস্টবিন। তাসফিন বলল, নামটা এখনো উচ্চারণ করতে পারো না? এবার সোনিয়া বলল, চাই না করতে, আল্লাহ হাফেজ। টুট করে একটা আওয়াজ হয়ে কলটা কেটে গেল। তাসফিন অজান্তে হেসে উঠল। কেমন জানি শান্তি শান্তি লাগছে। তীব্র অশান্তিটা যেন এক নিমিষে শেষ হয়ে গেছে। সকালের এক ফালি নরম রোদ এসে পড়েছে রুহির বিছানায়। কাল রাতের কালবৈশাখীর পর চারপাশটা কেমন যেন আজ অদ্ভুত শান্ত। রুহি অলস ভঙ্গিতে আড়মোড়া ভেঙে চোখ মেলল। মেয়েদের স্বভাব সুলভ অভ্যাসেই বালিশের পাশে হাতড়ে মোবাইলটা হাতে তুলে নিল সে। লক স্ক্রিনটা অন করতে তার চোখে আটকে গেল হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশনে। বার্তাটি এসেছে তাসফিনের কাছ থেকে। কোনো জরুরি কাজের কথা নয়। মেসেজটি পাঠানো হয়েছে ঠিক রাত 12টা 2 মিনিটে। তাসফিন লিখেছে, কাল দুপুরে ধানমন্ডির ক্যাফেরিওতে একটু আসবে, দুজনে একসাথে খানিকটা সময় পার করতাম। প্রথম ডেটের এই অভাবনীয় আমন্ত্রণ। মেসেজটা পড়ার সাথে সাথে রুহির বুকের ভেতর যেন এক ঝাঁক প্রজাপতি ডানা ঝাপটে উঠল। রাত 12টার মেসেজ সে দেখেছে সকাল 10টায়। খুশির একটা তীব্র স্রোত পায়ের নখ থেকে মাথা পর্যন্ত বয়ে গেল। সে আর বিছানায় এক মুহূর্ত শুয়ে থাকতে পারল না। কম্বলটা এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সে এক ছুটে ঘর থেকে বের হয়ে ডাইনিং স্পেসের দিকে গেল, যেখানে তার মা দুপুরের রান্নার তোড়জোড় করছিলেন। রুহি বলল, মা, ও মা, দেখো তাসফিন আমাকে দুপুরে দেখা করতে বলেছে। রুহি তার মায়ের হাত ধরে প্রায় নাচতে নাচতে বলল। তার মা রুহির এই চপলতা দেখে একটু হাসলেন। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে কপালে হালকা ভাঁজ ফেলে বললেন, খুশিতে তো একদম আটখানা। তা ঘড়ির দিকে তাকিয়েছিস? এখন তো বেলা 11টা বাজে। জ্যাম ঠেলে ধানমন্ডি যেতে তোর কমপক্ষে হলেও 30 থেকে 40 মিনিট লাগবে। আর ওদিকে তাসফিন নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করবে। আগে হাত মুখ ধুয়ে আয়, টেবিলে ব্রেকফাস্ট ঢাকা দেওয়া আছে, খেয়ে দে, তারপর রেডি হ। মায়ের কথায় রুহির যেন হুঁশ ফিরল। সে নিজের কপালে একটা মৃদু চাপড় দিয়ে বলল, উফ মা, আমি তো সময়ের কথা ভুলেই গেছি। দাঁড়াও, আমি ব্রেকফাস্ট পরে করছি। আগে চট করে দাঁত ব্রাশ করে গোসলটা সেরে আসি। তুমি খাবারটা টেবিলেই রাখো, আমি এসে একবারে খাবো। এই বলেই সে বাথরুমের দিকে দৌড় দিল। ব্রাশটা মুখে নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই রুহির ভেতরের আনন্দটা আর চেপে রাখা গেল না। সে কোমর দুলিয়ে গুনগুন করে গান জুড়ে দিল। আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা, জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা। আদর করে আমায় বলবে, পেয়ারি তুম বন্ধুরে মোর বুকে, লয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। মুখের ভেতর সাদা ফেনা নিয়ে সে আয়নায় নিজেকে দেখে চোখ মারল। রুহি একটু বেশি ফর্সা, আর আজ খুশির চোটে তার গালে যেন আলাদা একটি লাল গোলাপি আভা ফুটে উঠেছে। বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়েও তার গানের গলা থামল না। পানির শব্দের চেয়েও জোরে প্রিয় সব রোমান্টিক গানের লাইন একটার পর একটা গিয়ে পুরো বাথরুম কাঁপিয়ে তুলল সে। বাথরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে সে ডাইনিং টেবিলে এসে বসলো। মা প্লেটে গরম পরোটা আর ডিম ভাজি এগিয়ে দিলেন, কিন্তু রুহির পুরো মনোযোগ তখন খাবারে নেই। প্লেটের ঠিক পাশে রাখা ফোনের স্ক্রিনে সে বাম হাত দিয়ে ছিঁড়ে পরোটার টুকরো মুখে তুলছে আর ডান হাত দিয়ে বারবার ফোনটা আনলক করছে। ঘড়ির কাঁটা মেপে দেখা গেল এই ব্রেকফাস্ট করার সামান্য সময়ের মধ্যেই তাসফিনের পাঠানো ওই ছোট্ট মেসেজটা সে অন্তত 100 বার খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। প্রতিবার পড়ার সময় তার ঠোঁটের কোণে এক চিলতে চৌরা হাসি
ফুটে উঠেছে। রুহি নিজের ঘরের কাঠের আলমারিটার দুটো পাল্লা টেনে এক ঝটকায় খুলে ফেললো। আলমারি ভর্তি দামি দামি জামা কাপড় ঠাসা, তিল ধারণের জায়গা নেই। তাও রুহির মনে হতে লাগলো তার পরার মতো কিচ্ছু নেই। সে চেঁচিয়ে তার মাকে ডেকে এনে শোবার ঘরের দরজায় দাঁড় করালো আর বলল, ও মা দেখো না, আমার একটাও ভালো ড্রেস নেই, আমি আজ তাসফিনের সামনে কি পরে যাব। বলতে বলতে সে আলমারি থেকে একটা সালোয়ার কামিজ বের করে এক ঝটকায় বিছানায় ছুঁড়ে মারলো আর বলল, না এটা একদম ফালতু, বুড়োটে কালার। তারপর আরেকটি কুর্তি চটকা মেরে বিছানার উপর এক কোনায় ফেলে দিয়ে বলল, উফ এটা তো গত সপ্তাহেও পরেছি, তাসফিন দেখলে ভাববে আমার কোনো ড্রেস নেই। একে একে প্রায় শখানেক জামা সে আলমারি থেকে বের করে বিছানা আর ফ্লোরময় ছড়িয়ে ফেললো। পুরো ঘরটা যেন একটা কাপড়ের বাজার হয়ে গেল। বাবা আর মা দরজায় দাঁড়িয়ে মেয়ের এই পাগলামি দেখে হেসেই আকুল। অবশেষে অনেক ওলট পালট করার পর আলমারির একদম পেছনে তাক থেকে সে একটা চমৎকার কলাপাতা সবুজ রঙের থ্রি পিস বের করলো। ড্রেসটা নিজের গায়ের উপর ধরে চটপট মায়ের সামনে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা কেমন লাগবে মা এই সবুজটা? মা এগিয়ে এসে রুহির ভেজা চুলগুলো একটু সরিয়ে দিয়ে হেসে বললেন, তোকে তো এমনিতেই না সাজলেই অনেক সুন্দর লাগে রে পাগলি, তুই একটু বেশি সুন্দর, যাই পরবি তাতেই তোকে পরীর মতো লাগবে। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপের বক্স খুলতে খুলতে ঠোঁট উল্টে বলল, আরে ধুর মা, তোমরা মায়েরা সবসময় একই কথা বলো, মোটেই ভালো দেখাচ্ছে না আমাকে, একটু কাজল আর লিপস্টিক না দিলে তাপসিন তো আমাকে দেখে ভূত ভেবে পালাবে। এই বলে সে আইলাইনার দিয়ে চোখ দুটো যত্ন করে আঁকতে লাগলো। এদিকে সোনিয়ার বস বললেন, মিস সোনিয়া আক্তার, আপনাকে দিয়ে ঠিক কোন কাজটা করালে ঠিকঠাক করতে পারবেন আপনি? উগ্র একটি কণ্ঠ শুনে কম্পিউটার থেকে হাত উঠিয়ে নিল সোনিয়া। ভয়ে বুকটা দুরু দুরু করছে। দোয়া দুরুদ পড়তে লাগলো, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে অফিসের সব থেকে রাগী স্যার না বস। সোনিয়া আমতা আমতা করে বলল, স্যার আমি ঠিক করে দিব। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।